আপনারা জীবন দাস হয়তো বা পড়েছেন, ক্লাস 8 অথবা 9 এ পড়েছেন, আবার আশিক ফিরে এরকম একটা কবিতা হয়তো পড়েছেন জীবন দাসের। তো হয়তো মোটামুটি হচ্ছে কি যে আপনাদের কাছে নামটা জানা আছে। আর যদি জীবন দাসের নাম কেউ নাও জেনে থাকেন, আপনারা হয়তো বা জানেন যে জীবনানন্দ দাশের বর্ণদাসের কবিতাটা হয়তো অনেকে নাম শুনেছেন। আর যিনি কবিতাটা লিখেছেন তার নাম হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ নামের বানানের ক্ষেত্রে হচ্ছে কি খেয়াল রাখবেন, 3টা দন্ত ন আছে, দেখতে পাচ্ছেন 3টা দন্ত ন আছে। তো ম্যাক্সিমাম কেসে যেটা হয় আপনার বানানের দিকে 2টা দন্ত ন দিয়ে কাজ সেরে যাবে। তো আপনার কাজ সারলেই হবে না, যার নামের বানান যেরকম সেরকম ভাবে আপনাকে লিখতে হবে। আর জীবন দাসের জন্ম হচ্ছে 1899 খ্রিস্টাব্দে, তিনি মারা গিয়েছেন 1954 খ্রিস্টাব্দে। তার মৃত্যু নিয়ে একটা ধূম্রজাল আছে, তার মৃত্যু নিয়ে একটা সংশয় আছে। অনেক ক্ষেত্রে বলা হয় নিছক ইহা হয়তো বা আত্মহত্যা ছিল। 1954 খ্রিস্টাব্দে 14ই অক্টোবর। তিনি কিভাবে মারা গিয়েছেন সেটা নিয়ে একটা সংশয় আছে। কেউ বলেছেন আত্মহত্যা, কেউ বলেছেন স্বাভাবিক মৃত্যু। আসলে তিনি ভালো জানেন কি কারণে কি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে জীবনানন্দ দাশের ঠিক জন্মটা 1899 খ্রিস্টাব্দে, ঠিক আমরা জানি হচ্ছে 1913 খ্রিস্টাব্দে। 1913 সালে হচ্ছে এদিকে আবার রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নোবেল পুরস্কার পেলেন। অর্থাৎ যখন হচ্ছে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পাচ্ছেন ঠিক তখন হচ্ছে জীবনানন্দ দাশের বয়স হচ্ছে মাত্র 14 বছর বয়স। অর্থাৎ তিনি দেখছেন যে রবীন্দ্রনাথের হচ্ছে কি যে যখন হচ্ছে কি একদম পিক আওয়ার অফ হিজ লাইফ টাইম, তখন হচ্ছে কি তার হাতে খড়ি হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, আর 1899 খ্রিস্টাব্দে শুধুমাত্র জীবনানন্দ দাশের জন্ম হয়নি, 1899 খ্রিস্টাব্দে আপনারা জানেন কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছে। অর্থাৎ এট এ টাইম হচ্ছে গিয়ে যে এই কবিগুলো হচ্ছে গিয়ে বেড়ে ওঠা। কিন্তু কবিতার ভেতরে কবিতার যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে খুবই ডিফারেন্ট। কাজী নজরুল ইসলাম এক ধাঁচের কবিতা লিখতেন, কিন্তু জীবনানন্দ দাশ দেখবেন যে তিনি আরেক ধরনের কবিতা লিখছেন। এবং বলা হয়ে থাকে জীবনানন্দ দাশ যে কবিতাটা লিখছেন তিনি তখনকার সময় হয়েও তিনি অনেক আধুনিক ছিলেন। অর্থাৎ তিনি ভবিষ্যতে কি হতে পারে এই ব্যাপারগুলো নিয়ে তিনি কবিতা লিখে গিয়েছেন। যেটা হচ্ছে কি আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুর এবং হচ্ছে কাজী নজরুল ইসলাম দুজনের ভেতরে সেই জিনিসটা অনেকখানি হচ্ছে কি যে গ্যাপ রয়ে গিয়েছে, যেটা হচ্ছে জীবনানন্দ দাশ হচ্ছে কি যে ফিল করেছেন। এখন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের হচ্ছে একটা বট গাছ। এখন এই বটগাছের সমস্যাটা কি? বটগাছের সমস্যাটা হচ্ছে বটগাছের নিচে যে গাছগুলো জন্মায় সেই গাছগুলো কোনো বড় হয় না। বুঝতে পেরেছেন নাকি বুঝেন না? কারণ বটগাছের নিচে যখন হচ্ছে যে গাছগুলো হবে সেটা হচ্ছে কি যে সকল খাদ্য বলেন যা কিছু বলেন, অথবা বটগাছের পাশে যে অন্য গাছ আছে আপনি বললাম অবভিয়াসলি তো থাকে কোনো না কোনো গাছ। আপনি দেখেন ওই গাছ নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনি উপরে তাকান কোন গাছ দেখেন, নিচে তাকান কোন গাছ দেখেন, বটগাছই দেখেন। কিন্তু আপনার আশেপাশে যে আরো সুন্দর সুন্দর গাছ থাকতেও পারে আপনি বললাম কখনো সেটা দেখবেন না। কেন দেখবেন না? কারণ বটগাছের আকৃতিটাই হচ্ছে এরকম যে সে হচ্ছে যে অন্যকে কভার করে ফেলে। অর্থাৎ রবীন্দ্রনাথ হচ্ছে বাংলা সাহিত্যের এমন একটা বটগাছ যে বটগাছের কারণে অনেক ভালো কবি থেকেও বললাম তখনকার সময়ের থেকেও হচ্ছে কি তাদের বললাম হচ্ছে কি আমরা কোনো নাম কীর্তি হচ্ছে কোনো কিছু আমরা শুনতে পারিনি। কারণ আপনার এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, অবভিয়াসলি তিনি কবিতা লিখছেন। তার যখন 14 বছর বয়স, রবীন্দ্রনাথ তখন নোবেল প্রাইজ, মানে রবীন্দ্রনাথ হচ্ছে কি ইন্টারন্যাশনালি রিকগনাইজড, আর আপনি তখন ন্যাশনালি যে আপনি একটা কবি, জাতীয়গতভাবে আপনাকে হচ্ছে কেউ স্বীকৃতি এখনো দিচ্ছে না। বুঝতে পেরেছেন? আমার ম্যাচুরিটি লেভেলটা অনেক হাই। রবীন্দ্রনাথের যে কবিতা লিখতেন আর জীবনানন্দ দাশ হচ্ছে কি সম্পূর্ণ ধাঁচটাকে ভেঙে ফেলেছেন। মানে আমি তুমি থেকে বের হয়েছেন, মানে আমি তুমি ছাড়াও যে কবিতা হয় এটা হচ্ছে জীবনানন্দ দাশ হচ্ছে কি দেখিয়েছেন মানুষকে যে আমি তুমি ছাড়াও কবিতা লেখা যায়। বুঝতে পেরেছেন? মানে আমি তুমির বাহিরেও মানুষের আরো অনেক গল্প বলার আছে, সেই জিনিসটা হচ্ছে জীবনানন্দ দাশ শুরু করেন। জীবনানন্দ দাশ শুরু করেননি, জীবনানন্দ দাশের সময়কার 5 জন কবি একটা সময় হচ্ছে একই ধাঁচের কবিতাগুলো লেখা শুরু করেন। তার ভিতরে আছেন হচ্ছে গিয়ে এই কবিতা যারা লিড দেন তার তিনি হচ্ছেন বুদ্ধদেব বসু, যিনি নিজে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। বুদ্ধদেব বসু আছেন, জীবনানন্দ দাশ আছেন, বিষ্ণু দে আছেন, অমিয় চক্রবর্তী আছেন,
তারপর হচ্ছে গিয়ে সুকান্ত ভট্টাচার্য আছে। এই পাঁচজন কবিকে বলা হয় কল্লোল যুগের কবি, অর্থাৎ তারা হচ্ছে একটা কবিতার ভেতরে একটা নতুন ধাঁচ শুরু করেছে। মানে কবিতাতে হচ্ছে গিয়ে যে এই আমি তুমি বের হয়ে প্রেম কাহিনী বের করে প্রেমের বাহিরে হচ্ছে যে কবিতা যে লেখা যায়, এই মানুষগুলো হচ্ছে কি এরকম একটা নব যুগের সূচনা করে, এই জন্য এদেরকে বলা হয় কল্লোল যুগের কবি বলা হয়। এখন এই কল্লোল যুগের কবির ভেতরে এখন রবীন্দ্রনাথ আপনি যখন পড়তে যাচ্ছেন, রবীন্দ্রনাথের এত সাহিত্যকর্ম আছে, রবীন্দ্রনাথের এত সাহিত্যকর্ম আছে যে আপনি এক জীবন এটা পড়ে শেষ করতে পারবেন না। আপনি যদি আজকে থেকে পড়া শুরু করেন যে আজকে আমি রবীন্দ্রনাথের যত কর্ম আছে, সাহিত্যকর্ম আজকে আমি শেষ করে ফেলবো, আজকে আমি বসলাম, আজকে আমি শেষ করব, আপনি শেষ করতে পারবেন না। মানে এত পরিমাণ কাজ, বুঝতে পেরেছেন? বেঁচেছেন অনেক, দেখেন এত সময় পেয়েছে অনেকগুলো কারণে। কারণ হচ্ছে তিনি যেহেতু জমিদার ঘরের সন্তান ছিলেন, অবভিয়াসলি তার তো হচ্ছে কি যে আর টানা পড়ার সংসার টানতে হয়নি, তার সংসারের জন্য চিন্তা করতে হয়নি। তার মানে আপনার জীবন দাসের সাথে সংসারের জন্য চিন্তা করতে হচ্ছে। সেই জন্য জীবন দাস পুরো তার জীবন দশায় মানে তার টোটাল জীবনে কবিতা লিখেছেন ৩৫০০-এর মতো। জীবন দাস তার কবিতা সারা জীবন কবিতা লিখেছেন হচ্ছে ৩৫০০-এর মতো। তার ম্যাক্সিমাম কবিতা প্রায় ২২০০-এর মতো কবিতা হচ্ছে প্রকাশিত হয়েছে তার মারা যাওয়ার পরে। এর আগে কোন কবিতাই আসলে খুব ভালোভাবে প্রকাশিত হয়নি। এবং তিনি খুব লাজুক স্বভাবের ছিলেন, তার ম্যাক্সিমাম কবিতাগুলো হচ্ছে কি যে ট্র্যাকের তিনি লুকিয়ে রাখতেন। জীবন দাস খুব স্ট্রাগল করে বড় হয়েছেন। আমরা জানি যে হচ্ছে এখন যে প্রশ্নটা আমি ছিলাম, রবীন্দ্রনাথের এই কর্মগুলো আপনি এক জীবনে পড়ে শেষ করতে পারবেন না। মানে কবিতা, গান, উপন্যাস, নাটক, পত্র সাহিত্য, প্রবন্ধ, মানে কোন সেক্টরে আপনি যাবেন, আপনার পক্ষে সম্ভব না যে এগুলো সব শেষ করে ফেলা। মানে আপনি দেখবেন যে টায়ার্ড হয়ে গেছেন, জীবন শেষ হয়ে যাচ্ছে, আপনার দাড়ি পেকে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনার নাতি হয়েছে, নাতিও রবীন্দ্রনাথ শুরু করেছে বাট এখনো শেষ করতে পারছে না, আপনি তো এরপর দিয়েই যাচ্ছেন। মানে তার কর্মগুলো পড়ে পড়ে শেষ করতে পারবেন না। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু জীবনানন্দ দাশ হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে যেরকম আপনি এক জীবনে পড়ে শেষ করতে পারবেন না, আর জীবনানন্দ দাশকে হচ্ছে আপনি এক জীবনে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন যে জীবন দাসকে আপনি হচ্ছে কি যে বুঝে উঠতে পারবেন না যে উনি আপনাকে কি বুঝিয়েছেন। মানে এক জীবনে জীবনানন্দ দাশকে বোঝা সম্ভব না। আপনাকে বুঝতে হলে তাকে হচ্ছে কি যে আপনাকে আরো অনেক বেশি, আমিও যতই পড়াই আমি মনে করবো যে আমারও এখন হচ্ছে কি যে অনেক সংকীর্ণতা আছে, যেখানে হচ্ছে কি আমিও এখন বুঝতে পারিনি, আপনিও বুঝতে পারেন। এবং যেই পাঠকে যিনি পড়ান আপনাকে, যিনি বলুন, তিনিও আপনাকে সেম কথাটাই বলবেন যে এখানে এখনো হচ্ছে কি যে আরো শূন্য রয়ে গিয়েছে, হয়তো বা হচ্ছে কি যে আমাদের আরো গ্যাপ আছে, যেটা জীবনদাস বোঝাতে চেয়েছেন ঠিক তেমনি করে আমরা বোঝাতে পারছি না। আর এরকম অনেকগুলো রিজন আছে। যেমন এই কবিতাটা পড়তে গেলে হচ্ছে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন, হয়তো বা পাঠক কি বুঝেছেন আর শ্রোতা কি বুঝছেন, আর যিনি শিখাচ্ছেন তিনি কি বুঝছেন, এটাও হচ্ছে এটার ভিতরে অনেক ফারাক থেকে যায়। মানে বোঝানোটাই হচ্ছে অর্থাৎ জীবনানন্দ দাশের কবিতা হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে দুর্বোধ্য, মানে বোঝানোটা খুবই ডিফিকাল্ট। জীবনানন্দ দাশের মায়ের কথা আপনারা হয়তো সবাই জানেন, তার মায়ের নাম হচ্ছে কুসুম কুমারী দাস। আপনারা সবাই হয়তো বা তার নাম শুনেছেন, আর তার নাম হয়তো বা শুনেনি কিন্তু তার এই কবিতার লাইনটা শুনেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। যিনি কবিতার লাইনটা লিখেছেন তিনি হচ্ছে জীবন দাশের মা কুসুম কুমারী দাস। অর্থাৎ এই কুসুম কুমারী দাসের সন্তানই হচ্ছে জীবনানন্দ দাশ। জীবন দাশের বাবা ছিলেন হচ্ছে শিক্ষক মানুষ। জীবন দাস পরবর্তী জীবনে নিজেও শিক্ষক ছিলেন। তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। ইংরেজি সাহিত্য শেষ করে তিনি হচ্ছে বিএম কলেজে প্রথমে শিক্ষকতা শুরু করেন, তারপর বজ্রমোহন কলেজে পড়ান। কিন্তু জীবন দাস হচ্ছে কি যে বাই ডিফল্ট হচ্ছে তিনি খুব শান্তশিষ্ট মানুষ ছিলেন, কথা খুবই কম বলতেন, কথাই বলতেন না, এবং হচ্ছে কি তার প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছেন, স্পেশালি ফাইন্যান্সিয়ালি তিনি তো খুবই স্ট্রাগল করেছেন। দেখা যেত হচ্ছে কি যে তিনি যে কবিতাটা লিখতেন, কবিতার জন্য যে প্রকাশককে দিতেন অথবা যেটা দিতেন সেটা হচ্ছে তাকে অনেক সময়, আপনার হয়তো বনলতা সেনের যে কবিতা এখন বাংলাদেশে, আমি আপনাকে বেগ দিয়ে বলতে পারি, বাজি ধরে বলতে পারি, বাংলা সাহিত্যে বনলতা সেনের মতো কবিতা দ্বিতীয়বার আর কখনো রচিত হবে না। বাংলা সাহিত্যে যদি কোনো রোমান্টিক কবিতা থেকে থাকে এটা বনলতা সেন, এটা ১ নম্বরেই থাকবে, এটা কখনো ২ নম্বরে যাবে না। বুঝতে পেরেছেন? বাংলাদেশে নাকি বাংলাদেশে
আপনি তো ঘোলায় ফেললে তো সমস্যা আছে। আমরা বাংলা সাহিত্য পড়ছি, আপনি বাংলাদেশের সাহিত্য পড়ছেন না। আপনার কোর্সের নাম হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশের সাহিত্য ভাষা না। এখন এই যে জীবন দাসের কবিতা হচ্ছে কি যে আপনি যে পড়ছেন বনলতা সেন, এটা যে 1 নম্বরে থাকবে এবং 1 নম্বরে থাকবে না, এটা একটা অলিক কবিতা, মানে এটা দ্বিতীয়বার জীবন দাসের জন্মগ্রহণ মানে আর লিখতে পারেননি। ঠিক যেরকম হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, কাজী নজরুল ইসলাম লিখেছেন, এটা আর তিনি রিরাইট করতে পারেননি, মানে এরকম কবিতা তিনি আর জন্ম দিতে পারেননি। এটা হচ্ছে মানুষের সীমাবদ্ধতা। মানুষ একটা কাজ যখন করে, আপনি ধরেন যে আজকে রাতে আপনি যে চা বানালেন, যে স্বাদ হলো কালকের চায়ে বললাম সেই স্বাদ হবে না। এটা হচ্ছে মানুষের সীমাবদ্ধতা। মানুষ একটা জিনিস যখন তৈরি করে, সেই জিনিসটা সে আবার সেম ভাবে তৈরি করতে পারে না। সেই জন্য মেশিনের আবিষ্কার হয়েছে, যে মেশিন হচ্ছে গিয়ে একই কাজগুলো তাকে এরকম ভাবে করা হয়, মেশিন সেম কাজগুলো সেম ভাবে করে। কিন্তু মানুষ যখন প্রোডাকশন করতে যায়, মানুষ যখন কোনো কিছু সৃষ্টি করে, সেই সৃষ্টির ভিতরে অনেক বড় ত্রুটি থাকে, এবং তার প্রধান ত্রুটিটা হচ্ছে গিয়ে সে একই কাজ বারবার একই রকম করে করতে পারে না। এটা হচ্ছে গিয়ে যে শিল্প সাহিত্য শুধু সীমাবদ্ধতা না, মানুষের প্রত্যেকটা জায়গায় হচ্ছে এটা মানুষের সীমাবদ্ধতা আছে, সব জায়গায় আছে। এখন ধরেন জীবনানন্দ দাশের জন্ম হয়েছিল হচ্ছে তখনকার সময়ে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তখনকার সময় বলা হচ্ছে কি যে এখন তো হচ্ছে বরিশাল হচ্ছে বাংলাদেশের ভেতরে, আর তখনকার সময় হচ্ছে কি যে এটা ছিল বললাম ভারতের ভেতরে ছিল। কাজী নজরুল ইসলামকে তো হচ্ছে কি ইন্দিরা গান্ধী হচ্ছে কি কাজী নজরুল ইসলামকে হচ্ছে কি যখন বঙ্গবন্ধু বাংলাদেশ যখন স্বাধীন হলো, স্বাধীনতার পরে হচ্ছে কি যে কাজী নজরুল ইসলামকে হচ্ছে ইন্দিরা গান্ধী পাঠিয়েছেন, অসুস্থ ছিলেন তিনি, বাংলা আসতে চেয়েছিলেন, তখন তিনি পাঠিয়েছেন। এই জন্য হচ্ছে কি কাজী নজরুল ইসলামকে তিনি আর ফিরে যাননি, এই কারণে হচ্ছে কাজী নজরুল ইসলামকে আপনি পেয়ে গিয়েছেন। কিন্তু জীবনানন্দ দাশ হচ্ছে গিয়ে তখনকার সময়ে বরিশালে জন্মগ্রহণ করেন, অর্থাৎ এখনকার যে বরিশাল সেখানে তিনি জন্মগ্রহণ করেন, এবং সেই বরিশালে জন্মগ্রহণ ওইটা তখন হচ্ছে ভারতের ভিতরেই ছিল, পরবর্তীতে বাংলাদেশের ভিতরে চলে আসছে। এই কারণে হচ্ছে জীবন দাসকে দেখলে দেখবেন যে অনেক সময় হচ্ছে ভারতের কবিও বলা হয়, বাট তিনি হচ্ছে মোরলেস হচ্ছে বাঙালি কবি, অর্থাৎ বাংলা ভাষার কবি ছিলেন, সেই জন্য হচ্ছে তিনি বাঙালি কবি। এখন জীবন দাসকে আপনার চাইলে জীবন দাস নিয়ে হচ্ছে যে একজন কমনা লেখক, বইটি লিখেছেন শাহাদুজ্জামান, চাইলে এই বইটি পড়তে পারেন। এটা জীবন দাসের জীবন নিয়ে লেখা, জীবন দাসের পুরো সাহিত্য কর্ম নিয়ে লেখা, অনেক কিছু জানতে পারবে জীবন দাস সম্পর্কে। জীবন দাস হচ্ছে গিয়ে ধরে নেওয়া হয় যে এরকম যে একজন ন্যারেট করছে গল্পটা না ইনসিডেন্ট, একজন ন্যারেট করছে যে কোনো এক ভদ্রলোক হচ্ছে চা খাচ্ছিলেন চা দোকানে বসে, তারপর তিনি দূর থেকে দেখতে পাচ্ছিলেন যে কলকাতা শহরে যে ট্রামগুলি চলে, ট্রাম হচ্ছে যে ছোট ছোট ট্রেনগুলি যে চলে, আপনারা দেখেছেন। আর এটা হচ্ছে কিছুদিন আগে ইন্ডিয়াতে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, মানে বাজেয়াপ্ত করা হয়েছে। আগে হচ্ছে ট্রামগুলো চলতো ছোট ছোট পোর্টেবল, মানে বাসের ট্রামের হচ্ছে কি লাইন ছিল, আর সেই লাইনেই হচ্ছে দেখা যাচ্ছে যে একজন মানুষ হেঁটে যাচ্ছেন এবং সে হচ্ছে কি ট্রামের নিচে পড়ে গেলেন। এখন এটা বোঝা যাচ্ছে না যে তিনি কি ইচ্ছা করে ট্রামের নিচে আত্মহত্যা করার জন্য পড়েছেন, নাকি হচ্ছে কি যে মনের ভুলে তিনি পড়ে গিয়েছেন, নাকি হচ্ছে কি যে নিছক একটি দুর্ঘটনা ছিল। আর ব্যক্তিটি জীবন দাস নিজেই ছিলেন। 8 দিন হচ্ছে কি হাসপাতালে কাটালেন, 8 দিন পরে তিনি মারা গেলেন। অনেক ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এটা হয়তো আত্মহত্যা ছিল। তার জীবন দাসকে বলা হচ্ছে আত্মহত্যের কবি, আত্মহননের কবি বলা হয়, তাকে নির্জনতার কবি বলা হয়, তাকে হতাশার কবি বলা হয়, তাকে অন্ধকারের কবি বলা হয়, এবং তাকে আবার অনেক কেউ বলেছেন হচ্ছে বিশুদ্ধ কবি। অনেকগুলো নাম আছে, তিমির হননের কবিও তাকে বলা হয়। অর্থাৎ হচ্ছে যেই ব্যাপারগুলো নিয়ে তার কবিতার ভিতরে যে জিনিসগুলো আপনারা পাবেন, সবসময় অন্ধকার জিনিসটা সবসময় আপনারা পাবেন, আর জ্যোৎস্নার আলো সবসময় পাবেন। তারপর যে জিনিসটা পাবেন মৃত্যু তো অবভিয়াসলি পাবেন। আর প্রবাবলি হচ্ছে কি যে উনি সব থেকে বেশি যে জিনিসটা নিয়ে ফ্যাসিনেটেড ছিলেন, মোহগ্রস্ত ছিলেন, সেটা হচ্ছে মৃত্যু নিয়ে। আর সব কবিতার ভেতরে ওনার কোনো না কোনো ভাবে মৃত্যু জিনিসটা আসবে, মানে মৃত্যু জিনিসটাকে নিয়ে উনি প্রচুর পরিমাণে অবসেস ছিলেন। আর জীবনের মানে খুঁজতেন প্রচুর পরিমাণে, যে জীবনের এই অর্থ তার এরকম জীবন দাসকে কবি হিসেবে যতটুকু না, আপনারা তো আসলে পড়বেন না, আপনাদেরকে বলে আসলে এটা নিরর্থক বলার। আচ্ছা যাই হোক, সেটা আপনারা চাইলে জীবন দাসের গল্পগুলিও পড়তে পারেন, ছোট গল্পগুলো। তার খুব বিখ্যাত উপন্যাস আছে মাল্যদান, সেটাও পড়তে পারেন। আর তার কবিতা থেকে হয়তো তার উপন্যাসগুলো আরো বেশি ভালো লাগবে, তার গল্পগুলো আরো বেশি ভালো লাগবে। আর জীবন দাসের গল্পের ভেতরে যে ক্যারেক্টারগুলো পাবেন, এগুলো মনে হবে আপনার আর আমার
আমার ভিতর থেকে তৈরি করা কোনো চরিত্র এবং মনে হবে যে খুব আধুনিক ক্যারেক্টার, এগুলিকে দেখে আপনার কখনো হচ্ছে রবীন্দ্রনাথের মতো হচ্ছে কি যে রোমান্টিক ক্যারেক্টার মনে হবে না, খুব নিছক হচ্ছে কি যে সাধারণ মানুষের যে জীবন গল্পগুলো, সেই জিনিসগুলো হচ্ছে জীবন দাস হচ্ছে খুব ভালো করে দেখেছে। তার মানে জীবন দাসের কবিতা পড়তে গেলে হচ্ছে কি আপনাকে সবসময় একটা মাথায় রাখা লাগবে যে মৃত্যু নামের যে একটা সুডোনেম মানে ছদ্মনাম, আর ছদ্মনামে হচ্ছে অনেক কিছু তিনি বলবেন, কিন্তু দিন শেষে হচ্ছে তিনি মৃত্যুকেই হচ্ছে খোঁজেন। তিনি তার কবিতা এরকম অনেক করে বলেছেন, মৃত্যুকে আমি দেখেছি হাজার প্রিয়ার নাম ধরে। তিনি তার কবিতাতে হচ্ছে কি এই যে হাজার প্রিয়ার নাম ধরে যে তিনি ডাকেন, এটা হচ্ছে তিনি মৃত্যুকেই ডেকেছেন এইভাবে। অথবা তিনি হচ্ছে কি যে তার বর্ণদেশের কবিতা পড়লেও হয়তো আমরা এই জিনিসটাকে আরো খুব ভালোভাবে রিভিল করতে পারবো যে তিনি কিভাবে ডাকছেন। মানুষ যে প্রচুর পরিমাণের একা, মানুষ যে হচ্ছে কি আধুনিক মানুষের জীবনে আপনি যতই বলেন যে হচ্ছে কি যে আপনার এটা আছে ওইটা আছে, কিন্তু দিন শেষে মানুষ যে তীব্রভাবে একাকিত্ব অনুভব করে, সেই তীব্রভাবে একাকিত্ব অনুভব করার জায়গাটা হচ্ছে জীবন দাস যেভাবে ফুটিয়ে তুলেছেন, এটা বাংলা সাহিত্যের অন্য কোনো কবি সেই ধাঁচেও হাঁটতে পারেনি, এখনো পারছে না। আর এখন তো কোনো কবি আমি বলবো যে এখন তো এক্সিস্টই করে না। আল মাহমুদ মারা যাওয়ার পরে তার কোনো কবি আমরা দেখতেও পাচ্ছি না যে সেরকম ভাবে কোনো কবি আছেন কিনা আমাদের বাংলা সাহিত্যে। যদি থেকেও থাকে তারা হচ্ছে কি যে আমি জোসকা তুমি রাতের ফুল, এই ধরনের কবিতা, ভালো কোনো কিছু আসলে খুব আসছে না সেটা। যাই হোক, আমরা জীবনটা শুরু করছি, সময় খুবই কম, চলেন পড়ি আমরা। এই যতটুকু না কবিতা তার থেকে বেশি ইহা একটি গল্প। আমরা যদি দেখি, আগে বলে নি কবিতাটার নাম হচ্ছে 8 বছর আগের একদিন। কবিতাটার নাম কি? 8 বছর আগের একদিন। মানুষের তীব্র বলেন। আচ্ছা ঠিক আছে, ওনাকে ফোনটা দেন। হ্যাঁ ওকে 3 তলায় যেতে দেন, তো ভর্তি হয়েছে কেউ, ওকে 3 তলা থেকে আইডি কার্ড নিতে দেন, ভিজিটিং আইডি কার্ড। আচ্ছা, 8 বছর আগের একদিন মানে 8 বছর আগের একদিন বোঝাই যাচ্ছে মানুষ হচ্ছে অতীত দ্বারা তাড়িত হয়। মানুষ হচ্ছে অতীত হচ্ছে মানুষকে, ইংলিশে মোবাইল রাখেন, মানুষ হচ্ছে অতীত হচ্ছে যে মানুষকে খুব বিরক্ত করে, অতীত হচ্ছে মানুষকে খুব তীব্র যন্ত্রণা দেয়। জীবন দাসের হঠাৎ করে কি মনে হলো যে 8 বছর আগের একদিনে একটি গল্প নিয়ে তিনি কবিতা লিখবেন, মানে 8 বছর আগের একদিন ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে তার মনে হলো যে তিনি আজকে একটা কবিতা লিখবেন, মানে 8 বছর আগের একদিনে হঠাৎ করে একদিন কথা মনে পড়ছে। এখন তিনি বলতে পারছেন না যে ঘটনাটা কবে ঘটেছে, বাট তিনি এটুকু ধারণ করতে পারছেন যে 8 বছর আগে একদিন কিছু একটা হয়েছিল। কত বছর আগে? 8 বছর আগে। এখন কি ঘটেছিল? এবং তিনি হচ্ছে কি দৃশ্যমান কোনো ইনসিডেন্ট তার সাথে তিনি দেখেননি, কিন্তু তিনি শুনেছেন। কি করেছেন? শুনেছেন। সেই শোনা গল্পটাই আপনাকে আমাকে বলছেন, এবং শুধু বলছেন না, আরো অনেক কিছু তিনি আবিষ্কার করবেন। আপনাদের কাছে কবিতাটা শুরু করার আগে যে প্রশ্নটা আপনাদের কাছে থাকবে সবার কাছে, যে মানুষ আত্মহত্যা কেন করে, মানুষের আত্মহত্যার মূল কারণটা কি হতে পারে? আর যিনি আত্মহত্যা করেছেন তাকে, সেই লাশটাকে গিয়ে তো আমি আর আপনি জিজ্ঞেস করতে পারছি না, সেই লাশটাকে গিয়ে তো আমি আর আপনি জিজ্ঞেস করতে পারছি না যে তুমি কেন আত্মহত্যা করেছো, নাকি? এখন আমি আর আপনি হচ্ছে অনেকগুলো কারণ নিজে থেকে দিই। প্রথম কারণ কি দিই? হতাশা, ছ্যাঁকা খেয়েছে, ছ্যাঁকা, ধোঁকা, লোন ছিল, তারপর হচ্ছে কি যে আমরা যদি রিসেন্ট কেসটাও দেখি, এসপি পুলিশ পলাশ সাহা যিনি মারা গেলেন, পারিবারিক যে কলহর কারণে তিনি মারা গেলেন, তিনি যে জিনিসটা সুইসাইড নোট লিখে গিয়েছেন। এখন আপনারা আমার কাছে মনে হচ্ছে কি ভাই এখানে এগুলি তো সাধারণ ঘটনা, এগুলি তো আমরা প্রতিদিন সিরিয়ালে ভাত খাওয়ার সময় দেখি, তুমি এটার জন্য মারা গেলা। শাশুড়ির বউ ঝগড়া করতেছে, এটা তো সাধারণ ঘটনা। আমার আর আপনার কাছে কি এটা সাধারণ ঘটনা? এটা তো আমরা সিরিয়াল দেখতে দেখতে ভাত খাই না, ওটা তো আমরা সিরিয়ালে ওইটাই দেখি যে শাশুড়ি হচ্ছে বউকে শাসাচ্ছে, বউ আবার শাশুড়িকে শাসাচ্ছে, এরকম ভাবে এই ঘটনাগুলো চলতে থাকে। এখন কথা হচ্ছে একটা সুইসাইড নোটই কি হচ্ছে যথেষ্ট মানুষকে জাস্টিফাই করার জন্য যে তিনি কেন আত্মহত্যা করেছেন? এখন প্রশ্নটা হচ্ছে দেখেন,
আপনার এই জীবনে আপনার যত এফোর্ট আছে সবগুলো এফোর্ট বললাম হচ্ছে বেঁচে থাকার জন্য এফোর্ট। কিসের জন্য এফোর্ট? বেঁচে থাকার জন্য। মানে আপনি বেঁচে থাকার জন্য কি পরিমাণ সংগ্রাম করছেন, শুধুমাত্র হচ্ছে এক মুহূর্তে আপনি বাঁচতে চান, ভালো থাকতে চান, ঠিক না? এবার চিন্তা করেন যে ব্যক্তি আত্মহত্যা করতে যাচ্ছে তার কি পরিমাণ এফোর্ট দিতে হচ্ছে এবং কি পরিমাণ তার সাহসিকতার পরিচয় দিতে হচ্ছে যে তার কাছে এই পৃথিবীতে বেঁচে থাকা এত বোঝা মনে হচ্ছে যে তিনি হচ্ছে এখন আত্মহত্যায় বেছে নিয়েছেন, তার কাছে এটাই হচ্ছে সর্বস্ব। মানে কি পরিমাণ সাহসের পরিচয় দিতে হয় তাকে। এবং সে তখন যে মুহূর্তে তিনি এই কাজটা করছেন সেই মুহূর্তে কি তিনি কোনোভাবে ডিস্ট্রাক্টেড হচ্ছেন না, কোনোভাবেই কি তিনি চিন্তা করতে পারছেন না যে হচ্ছে কি যে এই পৃথিবীতে যে আমি এতদিন বেঁচে ছিলাম শুধুমাত্র সংগ্রাম করেছি বেঁচে থাকার জন্য, আমার এতদিন বেঁচে থাকার মূল্য কি আমার এক মুহূর্তের খারাপ লাগা থেকে খুবই তুচ্ছ যে আমি আত্মহত্যা করব। এখন তিনি যখন আত্মহত্যাটা করছেন, জীবন দাস হচ্ছে কি যে এখন তিনি এই প্রশ্নের উত্তরটাই খুঁজছেন তার মাথার ভেতরে কি ঘোরে যে তিনি এই কাজটা করেন। মানে মানুষের মাথার ভেতরে কি পরিমাণ তীব্র যন্ত্রণা, কি পরিমাণ আপনি এটাকে কি বলবেন? এটাকে মোটিভেশন বলবেন? কিভাবে ইন্সপিরেশন বলবেন? ডিমোটিভেশন। মানে কিভাবে ইন্সপিরেশন বলতে পারি আমরা? আমরা যদি সবসময় হচ্ছে সবকিছুকে মানে আমাদের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কিছু পাপ করলে শয়তানকে দিয়ে দেওয়া, আর যখন হচ্ছে কিছু না পারি তখন বলে আল্লাহ যা কিছু তাই দিয়েছে। গেম হচ্ছে দুইটা, হয় শয়তানকে মানে আমাদের কাজ মানে যেহেতু শয়তানের হচ্ছে সবকিছুতে প্ররোচনা দেয়, সবকিছু হচ্ছে শয়তানের উপর চেপে দেওয়াটা এটা আমাদের একটা বল পাসের মতো খুব সোজা। আরেকটা হচ্ছে যে যখন আপনি ওই পান নাই আঙুর ফল টক, তখন বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কপালে নাই কি করবো, তখন আপনি মানে বলটা তো পাস করে দিতে হবে, সেটা আপনি নিজেকে যেভাবে হোক আপনি আপনার নিজেকে একটা সান্ত্বনা দেবেন, হয় শয়তানকে গালি দিয়ে না আল্লাহর উপর দোষ দিয়ে। আচ্ছা, এখন আপনি এটা হচ্ছে কি আমাদের মানে যখন হচ্ছে আমরা চিন্তা করতে চাই না, যখন আমরা হচ্ছে ভাবতে চাই না, তখন হচ্ছে কি আমরা এই কাজগুলো করি, হয় শয়তানকে বলে দিই আর নাহলে বলে যে যা আবার হয়েছে এটা তো আমার দোষ নাই। বাট আপনি যে কারণ আপনাকে দিন শেষে মনে রাখতে হবে যে হচ্ছে আমার জীবনে যা কিছু ঘটছে সবকিছু বললাম আমার হাতের কামাই, আমার জীবনে যা কিছু ঘটে যায় কোনো না কোনো ভাবে আমার হাতের কামাই, এটা তো আল্লাহ তাআলারই কথা। এখন আসেন যে এই যে মানুষ যে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস কি আমরা হচ্ছে কি যে যখন আমরা এটা খুব সিলি ভাবে নিই, কোনো মানুষ আত্মহত্যা করেছে আমরা যেটা বললাম না শয়তানের ধোঁকা বলে দিচ্ছি, কিন্তু আপনি বললাম এই কথাটা কখনো বলতেই পারেন না, আপনাকে ওই মানুষের জায়গাটাকে আগে ফিল করতে হবে যে এই মানুষটা যে কাজটা করলো কিভাবে করলো। এটা তো ভাই আপনার সাথেও হতে পারে, আপনার আশেপাশের মানুষের সাথেও হতে পারেন। আর আপনি তো শয়তানের ধোঁকা, এখন শয়তানকে তো আপনি দেখছেন না যে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, যে আপনি শয়তানকে গিয়ে থামিয়ে দিবেন, আর ধোঁকা দিও না বাবু, আপনি তো থামাতে পারবেন না। এই জিনিসগুলো মানে এটা হচ্ছে খুব মানে অযৌক্তিক একটা কথা। এখন আপনার কাছে যেটা মনে হচ্ছে কি যে শয়তানের ধোঁকা, ঠিক তেমনি যিনি আত্মহত্যা করছেন আল্লাহ তো জানেন তিনি আত্মহত্যা করবেন নাকি করবেন না, জানেন না আল্লাহ তাআলা আত্মহত্যা করবেন, তাহলে এখন ওই বান্দাকে আল্লাহকে গিয়ে বলবে যে আল্লাহ আমি যে আত্মহত্যা করছিলাম তুমি তো আমাকে থামাতে পারতো, তুমি থামো না কেন? এখন এটা কার ধোঁকা বলবেন আপনি? এখন তখন আমরা বলি কি যে এভরিথিং ওয়াজ প্রি ডিটারমাইন্ড, আমরা বলি কি তখন হচ্ছে যে এই যে প্রি ডিটারমাইন্ড বলি যে যেটাকে আমার ভাগ্যে এরকম ছিল সেটা এইভাবে হবে। এনিওয়ে সেটা আর অন্য আলোচনা। চলেন এবার আমরা যাই হচ্ছে কি যে আমরা কবিতাটা শুরু করি। 15 মিনিট আছে। শোনা গেল লাশ টাকা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাগুন রাতের আধারে যখন গিয়েছিল পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাথ। এই ব্যক্তিটা দেখেন জীবনদাস বলছে যে তিনি শুনেছেন, তিনি কি শুনেছেন যে লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কখন নিয়ে গেছে তাকে? ফাগুনের রাতের আধারে তাকে নিয়ে গিয়েছে।
অর্থাৎ হচ্ছে কি যে ফাগুনের রাতের আধারে হচ্ছে কি তাকে লাশ কাটা করে নিয়ে যাওয়া হয়েছে। কেন লাশ কাটা করে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে? নিশ্চয়ই তিনি আত্মহত্যা করেছেন। লাশ কাটা করে অবভিয়াসলি হচ্ছে কি যে আপনার সেই জন্য নেওয়া হয় যেখানে পোস্টমর্টম হবে, রাইট? আপনাকে লাশ জাস্টিফাই করা হবে। এখন জীবনদাস হচ্ছে কি এটা আপনাকে ইচ্ছা করে বলছে যে যিনি আত্মহত্যা করেছেন তিনি তো দেখেছেন আত্মহত্যা করে, তার পোস্টমর্টম করা দরকার কি? পোস্টমর্টমটা এই জন্য করা হয় যে বিজ্ঞান জানতে চায়, বিজ্ঞান হচ্ছে বোঝাতেও চায়, অথবা বিজ্ঞান হচ্ছে তার মনের একটা তুষ্টি জানতে চায় যে তিনি কিভাবে মারা গিয়েছেন। তখন তিনি বলবেন যে তার শ্বাসনালী বন্ধ হয়ে গিয়েছিল, আত্মহত্যা করেছিল, তার ব্রেন ডিসফাংশনাল হয়ে গেছে, তিনি মারা গিয়েছেন। পোস্টমর্টম রিপোর্টে এটাই আসবে। কিন্তু জীবনদাস বলছে যে পোস্টমর্টম রিপোর্টে এই দুঃখটা তাকে বলতে পারবে না, এই রিপোর্টটা তিনি বলতে পারবে না তিনি এক্স্যাক্টলি কোন কারণে আত্মহত্যা করেছেন। বুঝতে পেরেছেন? কোন কষ্টের কারণে তিনি আত্মহত্যা করেছেন পোস্টমর্টম রিপোর্টে এটা বলতে পারবে না। পারবে না স্যার? বলতে পারবে যে তার ভিতরে হচ্ছে কি এই ধরনের হতাশাগুলো ছিল, তার ভিতরে এই ধরনের ফ্রাস্ট্রেশনগুলো ছিল যার কারণে তিনি আত্মহত্যা করেছেন? পোস্টমর্টম রিপোর্টে এটা বলতে পারবে না। এখন দেখেন তিনি খুব মজা করে বলছে, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাগুনের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। এই যে তাকে বলছে যে পঞ্চমীর চাঁদ যখন ডুবে গিয়েছে, তাহলে এর পরের দিন কোন চাঁদ উঠবে? ষষ্ঠী উঠবে। ষষ্ঠী কি? ষষ্ঠী হচ্ছে হিন্দু শাস্ত্র মতে ষষ্ঠী হচ্ছে গিয়ে যে নবজাতকের সূচনা, অর্থাৎ নবজীবনের সূচনা, অর্থাৎ যেখান থেকে হচ্ছে মানুষের নতুন জীবন শুরু হয়, সেই ষষ্ঠী চাঁদটাকে বলা হয়েছে। সেই তাদের কিন্তু একটা বিশ্বাস আছে এরকম। এখন প্রশ্ন হচ্ছে কি যে এই ভদ্রলোক হচ্ছে ঠিক নবজীবনের সূচনা যেদিন আগামীকাল হবে তার আগে তিনি কি করলেন? নবজীবনের সূচনা হওয়ার আগে তিনি কি করলেন? আত্মহত্যা করলেন। পঞ্চমীর চাঁদ ডুবে গেল, সাথে সাথে তিনি কি করলেন? আত্মহত্যা করলেন। মানে তিনি একটা শুভ কাজের আগে তিনি কি করলেন? শুভ দিনের আগে কি করলেন? একটা অশুভ কাজ করলেন। বুঝতে পেরেছেন? তারপর কি কি অবস্থায় মারা গিয়েছে দেখেন, খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। বধূ শুয়েছিল পাশে। কে শুয়েছিল? বধূ। তার স্ত্রী ছিল পাশে, শিশুটিও ছিল। কে ছিল? শিশুটিও ছিল। তার পাশে তার সন্তানও আছে। প্রেম ছিল, আশা ছিল। তার জীবনে কি কি ছিল? প্রেম আছে, আশা আছে। এবার জীবনের বলছে তার তো জীবনে সবই আছে। বউ দরকার, বউ আছে। এখন আপনি তো রিজন কি দিবেন? প্রেমে ব্যর্থ। সেজন্য জীবনের বলছে প্রেমে ব্যর্থ না, বউ আছে, সন্তানও আছে। বুঝতে পেরেছেন? এখন তার হচ্ছে কি সবই আছে। এখন তারপর দেখেন তার জীবনে কিসের অভাব নাই। জীবনের বলে যে তার জীবনে কি ছিল? প্রেম ছিল। এখন আপনি বলতে পারেন যে বিয়ে করছে, বউ ভালো লাগে না, না, সে বলছে যে খুব ভালো লাগে, প্রেম ছিল, আশাও ছিল। জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। এখন তিনি বলছেন যে এই জ্যোৎস্নার আলোতে তিনি কোন ভূত দেখলেন। এখন দেখেন আপনি যখন দেখবেন কি খুব রাতে যখন হচ্ছে কি আপনাকে গাড়ির হেডলাইট যদি আপনার চোখের উপর দেওয়া হয়, আপনি দেখবেন যে চোখে কিছু দেখছেন না। দেখবেন আপনি চোখে কিছু। অতিরিক্ত জ্যোৎস্নার আলোতে মানুষ ভূত দেয়। অতিরিক্ত জ্যোৎস্নার আলোতে আপনি অন্ধ হয়ে যাবেন। অতিরিক্ত জ্যোৎস্নার আলো মানে হচ্ছে একদম চাঁদ ফোঁকা, মানে এত আলোকিত যে আপনার কাছে সব ভূত মনে হয়ে গেছে। আর বাঙালি ভূত হলে তো আরো ভালো, শাড়ি পরা থাকবে, লাল লিপস্টিক দেওয়া থাকবে, চুলগুলো খোলা থাকবে। এটা হচ্ছে বাঙালি ভূতের কল্পনা। আর ইংলিশ ভূত হলে স্কার্ট পরা থাকবে। মানে ভূত আবার কালচার ফলো করে। ভূত বুঝে কোন কালচারে যাইতে হবে। ভূতে মানে ভূতটাকে তো আপনি আর আমি সাজাই। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার আর আপনার মনের ভূত কিভাবে সাজানো যেতে পারে। আর দেখবেন যে হচ্ছে কি যে সাদা হচ্ছে কি যে আপনার সাদা জিনিস দেখলে আপনার কাছে খুব ভালো লাগে, কিন্তু সাদা ভূত দেখলে আপনার কাছে ভালো লাগে, ভয় লাগে। আপনি হচ্ছে কি খুব আপনি হচ্ছে কি যে হোয়াইট কালার দেখলে আপনি খুব ফ্যাসিনেটেড ফিল করতে পারেন, বাট এট দ্য সেম টাইম অন্ধকারে আপনি সাদা দেখলে মানে আপনি নিতে পারতেছেন না। বুঝতে পারছেন? এটা জাস্ট হচ্ছে কন্ট্রাস্টের কারণে। কিসের কারণে? কন্ট্রাস্টের কারণে। অন্ধকারের ভিতর যখন হচ্ছে কি এরকম সাদা জিনিস, জ্যোৎস্নার আলো যখন, তখন আপনি হচ্ছে কি সেই জন্য জীবনদশা বলছে তবু জ্যোৎস্নায় সে দেখেছিল কোন ভূত, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা করে শুয়ে ঘুমায় এবার। বলছে মানুষটার মনে হয়তো বা একটা ইচ্ছা ছিল যে তার ঘুম টুম হতো না মনে হয়। এই জন্য ভদ্রলোক আপনি বুঝতে পারবেন কিভাবে যে আপনি হতাশার ভিতরে আছেন।
আপনার জীবন হচ্ছে কি যে ইটস নট গোয়িং ইন এ ফুল সুইং। আপনি যেদিন থেকে বুঝতে পারবেন হচ্ছে কি আপনার যদি এরকম হয় যে আপনি ঘুমাতে পারেন না, রাতে আপনি হচ্ছে ঘুমাতে ইউ আর স্ট্রাগলিং টু হ্যাভ স্লিপ, তাহলে বুঝতে হবে যে ইউ আর স্ট্রাগলিং উইথ সামথিং। বুঝতে পেরেছেন? and you cannot call it like যে হচ্ছে কি স্যার কোন সমস্যা, আমি তো দিনে ঘুমাই, it's not, মানে এটা কখনো হচ্ছে কি এটা জাস্টিফায়াবল না যে আপনি হচ্ছে কি রাতে ঘুমাতে পারছেন। আপনি যদি if it's happening for at least 1 or 2 weeks then there is an issue with you, resolve it. আপনি রাতে ঘুমাতে গেলে দেখবেন হচ্ছে কি পৃথিবীর যত লেনদেন আছে সব মনে পড়ে, আপনার জীবনের পুরো একটা ফ্ল্যাশব্যাক আপনার চোখের সামনে তৈরি হয়। আপনি যা যা করেছেন, যেখানে যেখানে হিসাব মিলে নেয়, এবং রাতে হচ্ছে আপনার ব্রেনের ভিতরে সেই খেলা খেলতে থাকে যে হচ্ছে কি কালকে সকালে আপনি কিভাবে এটাকে রিজলভ করবেন। এন্ড প্রবাবলি যখন হচ্ছে কি আপনার একটা বেস্ট সুইটেবল অ্যান্সার আপনি না পান, তখন হচ্ছে কি আপনি দেখবেন যে আপনি আর ঘুমাতে পারছেন না, ইউ আর স্ট্রাগলিং, ছটফট করছেন। And if it's happening for you at least for 2 থেকে 1 মাস যদি এরকম হয়, 2 সপ্তাহ থেকে 1 মাস, it's high time that you should consult with the doctor. আপনি obviously কাউকে জানান যে how to get rid of this problem, রাতে যদি ঘুম না হয়। So এই ব্যক্তিটা হয়তো জীবনদাস হচ্ছে ধারণা করছে যে এই ব্যক্তিটা হয়তো রাতে ঘুমাতে পারতো না, সেই জন্য তার মনে খুব ইচ্ছা ছিল সে কি চাবে, সে হচ্ছে কি চায়, ঘুমাতে চায়, হয়তো সেই জন্য তিনি আত্মহত্যা করেছেন। অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় বুঝি, কোনোদিন জাগবে না আর। এখন দেখেন এই ভদ্রলোক কিভাবে ঘুমাচ্ছে। এই ভদ্রলোক ঘুমাচ্ছে লাশ কাটা ঘরে যখন সে ঘুমায়, আর রক্ত ফেনা মাখা মুখ, অর্থাৎ যখন আপনি যেহেতু হচ্ছে কি ইউ হ্যাং ইউরসেলফ, তখন বললাম হচ্ছে কি যে আপনার মুখের চারিপাশে হচ্ছে ফেনা জমাচ্ছে, এবং মনে হচ্ছে কি একটা ইঁদুরকে থেতলে দিলে যেরকম হয় ঠিক তেমনি আপনার অবস্থা এরকম। এবং আপনি জীবনদাস বলছে মনে হয় লাশ কাটা ঘরে, কিন্তু যেহেতু ঘুম হয় না তার, হয়তো তিনি ঘুমাতে চেয়েছিলেন, এবং জীবনদাস বলছে এবার তুমি ঘুমাও লাশ কাটা ঘরে, আর কোনো যন্ত্রণা নেই, জীবনের বোঝা তোমার আর বইতে হবে না। বুঝতে পেরেছেন? আরামসে ঘুমান। মানে আমরা তো মৃত্যুটা কি, মৃত্যুটা তো ঘুম নাকি না? মৃত্যুটা কি ঘুম, যেটাকে বলা হচ্ছে আবার ঘুম কি, ঘুম হচ্ছে মৃত্যুরই একটা প্রতিশব্দ। কোনোদিন জাগিবে না আর, পরের লাইনটা দেখেন, কোনোদিন জাগিবে না জানিবার গাঢ় বেদনার, অবিরাম অবিরাম ভার সহিবে না আর, এই কথা বলেছিল তারে, চাঁদ ডুবে চলে গেল অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উঠে ডিবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। এই যে তিনি যে মেটাফোরটা ইউজ করেছেন, তিনি বলছেন যে কোনোদিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনা, বলা হচ্ছে যে এই যে এই লাশটা তো কখনো আর জানবে না, এই লাশটাকে কখনো জেগে উঠবে আর জানবে না। এই লাশটার থেকে হচ্ছে কি কে জানবে না, মানে হচ্ছে কি এই লাশটার ভিতরে যে কষ্টটা ছিল, এই কষ্টটা হচ্ছে কোনো মানুষ আর জানতে পারবে না। কোনো মানুষ কি জানতে পারবে এই লাশের কি কষ্ট ছিল? কোনো মানুষের পক্ষে কি সম্ভব যে আইডেন্টিফাই করা যে এই মানুষটা কিসের কোন কষ্টের ভিতর দিয়ে গিয়ে এই কাজটা তিনি করেছেন? কোনো মানুষ এটা জানতে পারবে না। কোনোদিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনার, অবিরাম অবিরাম ভার সহিবে না আর। জীবনের বলছে খুব ভালো, জীবনের ভার আর তোমাকে বইতে হবে না, অবিরাম অবিরাম ভার সহিতে হবে না আর, মানে হচ্ছে আর তোমাকে বোঝা নিতে হবে না। চাঁদ ডুবে চলে গেল অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উঠে ডিবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তিনি হয়তো জীবন নিয়ে খুব স্ট্রাগল করছিলেন, এখন জীবনদাস বলছে জ্যোৎস্নার আলোতে কোনো এক নিস্তব্ধতা এসে তার কানে কানে বলে গেছে যাও, এখন হচ্ছে কি সুবর্ণ সুযোগ, তুমি গিয়ে গলায় দড়ি দাও। উঠে ডিবার মতো নিস্তব্ধতা এসে তাকে বলছে যাও তুমি এখন আত্মহত্যা করো, আর যদি তুমি আত্মহত্যা করো তোমাকে জীবনের আর কোনো ভার নিতে হবে, শেষ। এখন আত্মহত্যা যখন মানুষ করতে চায়, কেউ না কেউ তো তাকে একটা হুইসপারিং করে, মানে কেউ একটা মোটিভেশন তো আসে, আসে না? কিছু তো একটা ফোর্স কাজ করে যে তিনি সব মানে চিন্তা করেন যে ইভেন তখন কি মোবাইল ফোনে একটা কল আসে না, সামহাউ একটু ডিস্ট্রাক্টেড হয়ে যায় না? মানে চিন্তা করেন কি পরিমাণ যেটা বলে কমিটেড হলে তিনি এই কাজটা করে ফেলেন, কোনো কিছুই তাকে ডিস্ট্রাক্ট করে। এখন জীবনে সেই উত্তরটা খুঁজছেন, দেখেন তবু তো প্যাঁচা জাগে, গলিত স্তবের বিং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। বলছে যে প্যাঁচা কি করে রাতের আধারে, ব্যাঙ শিকার করে। কি শিকার করে? ব্যাঙ। এখন সে যখন ব্যাঙটাকে শিকার করছে,
তখন ব্যাংক কি করে, তার কোটের ভিতরে যখন তিনি ব্যাংকটাকে ধরে রাখে প্যাঁচা, তখন খুব খুব মজার একটা জিনিস হয়। দেখেন প্যাঁচা যখন ব্যাংকটাকে ধরে রাখে, প্যাঁচা কি করে জানেন, প্যাঁচা ব্যাংকটা কি করা হচ্ছে, প্যাঁচা যদিও কামড় দিয়ে রেখেছে, তার ঠোঁটের ধারালো ঠোঁটে হচ্ছে গিয়ে ধরে রেখেছে, তাকে শিকার করেছে, কিন্তু এই ব্যাংক বললাম ছটফট করে কিসের জন্য, বাঁচার জন্য। এই প্যাঁচা যদি তাকে হচ্ছে কামড়ে কোনো রকম যদি তার মুখ থেকে ছুটতে পারে, এই আহত অবস্থায় সে কি করবে, আরো 2 দিন বাঁচার জন্য সে কি করবে, স্ট্রাগল করবে। আরেকটি প্রভাতের ইশারায়, দেখেন খুব সুন্দর করে বলছে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগ বলা আছে। তার মানে চিন্তা করেন এই ব্যাংক তার জীবনকে কি পরিমাণ ভালোবাসে, যে আরেকটি এত আহত হয়েও আরেকটি সকালের জন্য তিনি হচ্ছে কি করেন, স্ট্রাগল করেন, সংগ্রাম করেন, যদি তিনি আরেকটা সকাল দেখতে পারেন। ব্যাংক ওই তীব্র যন্ত্রণা নিয়েও তিনি কি চান, বাঁচতে চান। ব্যাংক কি জানে না তাকে যে হচ্ছে কি প্যাঁচা শিকার করবে, জানে জানে না। খরগোশ কি জানে না যে বাঘ তাকে খেয়ে ফেলবে, জানে না নাকি জানে না, জানে। খরগোশ কি তার জীবন তাহলে, হরিণ, আচ্ছা আপনি চিন্তা করেন, হরিণ মানে হরিণের কথা যদি চিন্তা করেন, এই যে হরিণ মানে এত সুন্দর একটা প্রাণী, বাঘ বলেন সিংহ বলেন, কি কপাল তাদের। হরিণ মানে হরিণ কি জানে না যে বাঘ তাকে শিকার করবে, হরিণ কি জানে না যে তাকে সিংহ শিকার করবে, জানে, তিনি তো তার নিয়মে জানেন, জানেন না, কিন্তু তাহলে কি হরিণ কি তার জীবন ত্যাগ করেছেন, এই এই মানে এই কষ্টে কি তিনি আত্মহত্যা করছেন, করছেন? তিনি বললাম তার এই বাঘ যখন তাকে ধরে, সিংহ যখন ধরে, তারপরে কি সে বাঁচার চেষ্টা করে না, করে করে। কিন্তু মানুষের কি হয়, মানুষ বাঁচার চেষ্টা করে না, কিন্তু মরে যাওয়ার খুব চেষ্টা করে। বুঝতে পেরেছেন? টের পায় দ্রুত চারে আধারে গাঢ় বিরোধ দেখে। এরপর তো আরো খুব চমৎকার একটা উদাহরণ দিলেন, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থাকে জীবনের স্রোত ভালোবেসে। আরো সুন্দর করে আপনাকে বলছেন মশা কি করে। আপনি যদি দেখেন মশার একটা খুব চমৎকার কাজ আছে। আপনি রাতের বেলাতে যে মশারিটা টাঙিয়েছেন, এই মশারি কি, মশারি হচ্ছে গিয়ে মশার জন্য কি ক্ষমাহীন বিরুদ্ধতা। এই চারিদিকে মশা হচ্ছে ভন 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 করে যাচ্ছে, শুধুমাত্র কি আপনি কখন একটু সুযোগ দিবেন আপনাকে একটা কামড় দিবে, এক ফোঁটা রক্তের জন্য। সারাটা রাত্রি দেখবেন যে ওইখানে আপনার মশারির চারিপাশে সে মিছিল মিটিং করছে, করছে না? এই মশা বললাম তার জীবনকে ভালোবাসে। মশা কি করে, তার জীবনকে প্রচুর পরিমাণে ভালোবাসে। এই মশা তার জীবনের স্রোত ভালোবেসে জেগে থাকে অপেক্ষায়, কখন এক ফোঁটা রক্ত পড়ে। আপনি একটা থাপ্পড় দেন, মরে যায়, আবার সে ছটফট করে, কোন রকম একটু নড়ে, যদি কোন রকম বেঁচে থাকা যায়, এক ফোঁটা রক্তের জীবনের স্রোত ভালোবাসে। কি ভালোবাসে? জীবনের স্রোত। অর্থাৎ মশা তার জীবন নিয়ে সন্তুষ্ট, আক্ষেপ নাই তার। কিন্তু মানুষের বললাম অনেক আক্ষেপ তার জীবন। রক্তক্লেদ বসা থেকে রোদ্রে ফের উড়ে যায় মাছি, সোনারে রোদের ঢেউ উড়ন্ত কিকের খেলা কত দেখিয়াছে। ঘনিষ্ঠ আকার যেন যেন কোনো বিকীর্ণ জীবন, অধিকার করে আছে ইহাদের মন, দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বদের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে, তার হয় না কো দেখা এই যে। দুরন্ত শিশুর হাতে কি থাকে, দেখবেন যে আপনার দুরন্ত শিশু হচ্ছে কিন্তু ঘাস ফড়িং নেয়, ঘাস ফড়িং আছে, ঘাস ফড়িংয়ের একটা ডানা ছিঁড়ে দেয়। কিন্তু এই ঘাস ফড়িং নিয়ে তারপরে ঘাস ফড়িং কি করে, এই একটা ডানা নিয়ে সে বেঁচে থাকার চেষ্টা করে। দুরন্ত শিশুর হাতে এই ঘাস ফড়িং হচ্ছে জীবন যুদ্ধ সংগ্রামে লড়ছে, কিন্তু তারপর সে চেষ্টা করে যদি কোনো রকম বেঁচে থাকা যায়। মানুষের এখন জীবনদান বলছে কি, তারপরেও কি তুমি কি কখনো এই ধরনের জীবনটাকে পরখ করেই দেখোনি? এই মশার জীবনটাকে দেখোনি, মাছের জীবনকে দেখোনি, ঘাস ফড়িংয়ের জীবনকে দেখোনি? তোমার কি হলো যে অশ্বত্থের গাছের উপরে গিয়ে, অশ্বত্থের গাছের ডালে গিয়ে তুমি কি করলা, এক গাছে দড়ি হাতে নিয়ে কি করলা, দড়ি দিয়ে তুমি কি করলা, আত্মহত্যা করলে। অশ্বত্থের গাছের কথা কেন বলছে? অশ্বত্থের গাছ হচ্ছে সেই গাছ যেখানে বসে হচ্ছে গৌতম বুদ্ধ হচ্ছে গিয়ে ধ্যান করেছিলেন, সেই জন্য এই অশ্বত্থের গাছের কথা বলছে। এই পবিত্র গাছের কাছে গিয়ে তুমি হচ্ছে আত্মহত্যা করলে। এবং জীবনে একটা
চমৎকার এই লাইনটা তো খুবই ফেমাস লাইন, যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে হয় না তো তার দেখা। অর্থাৎ মানুষের ফড়িংয়ের এবং দোয়েলের যে জীবন, দোয়েল তো চিনেন নাকি? আপনি একটু রেসপন্স করেন, মনে হচ্ছে যে আপনারা আজকে আত্মহত্যা করে ফেলবেন। ক্লাস শেষে গিয়ে দেখবো যে 2-3টা পড়ে গেছে। এখন আচ্ছা, যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না তো দেখা। অর্থাৎ আমরা মানুষ বলা হচ্ছে আপনি আর আমি তো হচ্ছে দোয়েল পাখির যে জীবন, সেই জীবনটা তো কখনো পরখ করে দেখিনি। ফড়িংয়ের যে জীবন, সেই ফড়িংয়ের জীবনটা তো আমরা কখনো পরখ করে দেখিনি। দোয়েলের জীবনে কি স্ট্রাগল, কথা বলে না, দোয়েলের জীবনে কি স্ট্রাগল নেই? দোয়েল পাখির জীবনে আছে। তো হতাশার কারণ নেই? আছে। কিন্তু দোয়েল পাখি কি তার জীবনটাকে নিয়ে কোনো আক্ষেপ প্রকাশ করছে? জীবনটাকে বাঁচার জন্য কি পরিমাণ সংগ্রাম করে? কিন্তু মানুষের সাথে না, মানুষ কখনোই দোয়েল পাখির জীবনও পরখ করে দেখে না, ঘাস ফড়িংয়ের জীবনটাকে পরখ করে দেখে না, এই মশার জীবনটাকে একটু অনুভব করে না, মাছের জীবনটাকে একটু পরখ করে দেখে না। মানুষ শুধুমাত্র তার জীবনটাকে দেখে, মানুষ কখনো অন্যের জীবনটাকে চিন্তাও করে না, তার ভাবনায় আসে না। অশ্বতের শাখা করে নাকি প্রতিবার, জোনাকি ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ছাকে করে নাকি মাখামাখি, দূর থেকে অন্ধ পেঁচা এসে বলে নাকি বরিচাঁদ দেশে বুঝি বেনো জলে ভেসে চমৎকার, ধরা যাক 2-1টা ইঁদুর এবার, জানানি পেঁচা এসে তুমুল গাঢ় সমাচার। জীবন বলছে যে তুমি যখন আত্মহত্যা করতে গিয়েছিলে, ডালে যে পেঁচাটা বসেছিল, ওই পেঁচাটাকে তোমাকে কিছু বলে না, সামহাও কি তোমাকে ডিস্ট্রাক্ট করতে পারেনি? মানে এমন হলো না আমি আত্মহত্যা করতে গেছি, পেঁচা দেখে আমি ভয় পেয়েছি, বাসে চলে আসছি। মানে কোনোভাবে কি ডিস্ট্রাকশন হয়নি? মানে কোনোভাবে কি আমার ডিস্ট্রাকশন, মানে আত্মহত্যা করতে গেলে দেখবেন যে আপনার যে মোমেন্টটা দরকার হয় সেটা একটা ডিস্ট্রাকশন দরকার হয়। কি দরকার হয়? ডিস্ট্রাকশন। মানে আপনার আত্মহত্যা থেকেও আরেকটা ভ্যালুয়েবল কিছু আপনার কাছে আয়না দিতে হবে, মনে হবে আপনি যেটা করতে আসছেন সেটা আপনি ভুলে যাবেন। হ্যাঁ, পসিবল, এক্স্যাক্টলি এটাই তো বলছি যে পসিবল তো না, সেটা আমি বলছি, সেটাও জীবনদাসী বলছে যে মানে কোনোভাবে কি থামানো যেত না নিজেকে, সেটা জীবনদাসী বলছে। জীবনের এই স্বাদ সুপক্ষ জবের ঘ্রাণ, হেমন্ত বিকেলে তোমার অসহ্য বোধ হলো। জীবনদাস বলছে তোমার এই জীবনে এত সুন্দর জীবন, আপনি হেমন্ত বিকেলে যখন ধান ক্ষেত দেখবেন, যে সুন্দর প্রকৃতি, যে সুন্দর যেটাকে বলা হচ্ছে যে আপনার যে সুন্দর পরিবেশ আবহাওয়া সৃষ্টি করে, জীবনদাস বলছে তোমার কি এই পরিবেশ দেখেও তোমার ভালো লাগেনি? মানে কোনোভাবে কি মন জুড়ায় না? দেয়ার ইজ নাথিং এলস, মানে জীবনে কি তোমার বাঁচার জন্য কোনো কিছুই নাই? তোমার অসহ্য বোধ হলো, মর্গে কি হৃদয় ঝুলালো, মর্গে ঘুমোটে থেতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। বলো কি এখন কি ভালো লাগছে তোমার মর্গে শুয়ে থাকতে, থেতা ইঁদুরের মতো হয়তো তোমার এই জীবনটাই চেয়েছিলে, তুমি ঘুমো। এবার দেখেন তিনি এবার খুব মজার কিছু রিজন বলছে, শোনো। এবার আমি আর আপনি তো হচ্ছে কি জীবনদাস যা বলছে আমি আর আপনি তো হচ্ছে ভালো লাগতেছে না আমার আপনাকে, জীবনদাস এখন আপনাকে শোনাচ্ছে, শোনো, মানে আমাদেরকে বলছে শোনো। তবু এই মিথের গল্প কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই, মানে আপনি আর আমি যেটা নিয়ে আইডেন্টিফাই করতে পারতাম, তিনি বলছেন যে নারীর কোন প্রণয়ে ব্যর্থ হয় না, মানে কোন নারী তার মন ভাঙে নাই, মানে হি ইজ এ সাকসেসফুল লাভার। বুঝতে পেরেছেন? তবু এই মিথের গল্প কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই, বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাত। অর্থাৎ হচ্ছে তার বিবাহিত জীবনে কোনো প্রকার ত্রুটি নেই, কোনো ভুল নেই। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মরণের মধু দিয়েছে জানি তুমি, হার হাওয়াতে গ্রাণী বেদনার শীতে এই জীবন কোনোদিন কেঁপে উঠে নাই। অর্থাৎ তার জীবনে কোনো অভাব বোধ নাই, কি নেই? কোনো অভাব নাই, শীতের কষ্টও নাই, কিছুই নেই। অর্থাৎ সাকসেসফুল হিউম্যান। বুঝতে পেরেছেন? এখন ধরেন এই যে আপনি আমি এখন যদি চিন্তা করি, ধরেন এই যে এসপি পলাশ সাথে যে তার যে টাকা পয়সা ছিল, কিন্তু চাইলে আরেকটা বিয়ে করলেও করতে পারতেন, পারতেন না? অসুখ কিনতে চায় না, হ্যাঁ, আরেকটা অসুখ কিনতে চায়, আরেকটা ওষুধ কিনতে চায়। অথবা এখন দেখেন তার জীবনে হচ্ছে কি তার বিবাহিত জীবনের মানে যে ব্যর্থতার জায়গাটা আপনি কোথায় দেখবেন? এখন দেখেন আমরা দেখি আসলে ব্যর্থতার জায়গাটি। মধু আর মরণের মধু দিয়েছে জানিতে, হার হাওয়াতে গ্রাণী বেদনার শীতে এই জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে, জানি তবু জানি। এবার জীবনদাস আপনাকে বলছে এই যে আমরা তো বোকা মানুষ, তো আমরা তো বোকা পাঠক। এবার জীবনদাস বলছে ভাই আমাদেরকে আর আপনাকে বলছে খুব ভালো করে, জানি তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি,
বলছে এই যে আমরা যারা চিৎকার চেঁচামেচি করি জীবনে একটা প্রেম লাগবে, হ্যাঁ, জীবন দাস বলছে নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয়। মানে জীবনে শুধুমাত্র টাকা পয়সা কীর্তি সচ্ছলতা এই জিনিসগুলোই মানুষকে ভালো লাগে না। ভয়ঙ্কর একটা ঠিক নিয়ে আসছে, পাওয়া গেছে। আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে একটু উল্টান পাবেন। আরো এক বিপন্ন বিস্ময়, কি বিস্ময়? আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নেই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জীবন সাথে বলছে যে নারীর হৃদয় প্রেম গৃহ নয় সবখানি, অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে। এই যে জীবন দাস আপনাকে বলছে যে অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে। দেখেন শয়তান যখন আল্লাহ তাআলার কাছে একটা ক্ষমতা চাইলেন, তিনি কি চেয়েছেন? তিনি বলেনি যে আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও যে আমি হচ্ছে মানুষের ব্রেনে ঘুরতে পারি। তিনি বলেছেন যে আমি যাতে মানুষের রক্তে থাকতে পারি। বুঝতে পেরেছেন? অর্থাৎ মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে আমি চাই। এখন এই যে দেখেন জীবন দাস আপনার খুব মজার একটা ক্লাইম্যাক্স দিচ্ছে, বলছে যে আমার এই আপনিও তো জানেন যে চিন্তাটা তো আপনি জানেন যে হচ্ছে কি যে আত্মহত্যা করা মহাপাপ, এটাকে আপনি জানেন না? আপনার ব্রেনকে আপনাকে বলে না মহাপাপ? তাহলে কোন মানে কি পরিমাণ এফোর্ট হলে, মানে কি পরিমাণ ডেডিকেটেড হলে কি আপনি হচ্ছে এই কাজটা করেন? সেই জন্য জীবন দাস বলছে হয়তোবা আমাদের ভিতরে যে অন্তর্গত রক্ত আছে সে রক্তটাই হচ্ছে আমাদেরকে ক্লান্ত করে। এক বিপন্ন বিস্ময়, এক বিস্ময়কর চিন্তা, অথবা যে চিন্তাটা হচ্ছে সবার কাছে ধরা যায় না, একটা বিপন্ন বিস্ময় মানে অবাক হয়ে যায়, বিপন্ন মানে বিলুপ্ত প্রায়, অর্থাৎ যে বিষয়টা সবার কাছে আসে না, এটা অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, অর্থাৎ আমার আর আপনার শিরায় এটা খেলা করে। যার কারণে আপনি দেখবেন কিছু আপনি যখন পাপ করেন আপনি কি জানেন না এটা পাপ? কি জানেন না আপনি? নাকি আপনি না জেনে করে ফেলেন, তওবা করে ফেলেন? না, আপনি যখন জানেন, আপনি যে ধূমপান করেন আপনি জানেন না যে ধূমপান খারাপ? নাকি জানেন না? জানেন। এবং জেনেও আপনি কি করেন? আপনার বিবেক আপনাকে বলে যে ধূমপান করো না, বলে না? বলে, কিন্তু তারপর আপনি খেলেন। এবার যখন আপনি ধূমপান করছেন, করার পরে আপনি কি মনে করেন? আপনার ব্রেন আপনাকে বলছে ভাই ধূমপান করো না, স্বাস্থ্যের জন্য খারাপ, তোমার লাংস শেষ হয়ে যাবে, কিডনি শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, তুমি মরে যাবে। কিন্তু আপনি দেখবেন আপনার ব্রেন আপনাকে যতই বলুক, আপনার রক্তের ভিতরে এক ধরনের টান কাজ করে, আপনার শরীর হচ্ছে কি আপনাকে কিসমিস করে, না আমাকে খাই দিল, থামাতে পারেন না। জীবন দাস একই কথাই বলছে যে তিনি যে মারা গিয়েছেন তার অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, এবং শুধু খেলা করে না, তাকে এমন পরিবার টায়ার্ড করে দেয়, ক্লান্ত করে যে তিনি হচ্ছে কি অ্যাজিভ লাইক তার অন্য কোনো চিন্তা, পৃথিবীর সব চিন্তা হচ্ছে মারা যায়, শুধুমাত্র এই চিন্তা কাজ করে যে আজকে আত্মহত্যা শেষ করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, পরে আরো অনেক আলোচনা হবে, আমরা হয়তো পরে কনভারসেশন করে আরো থ্যাংক ইউ সো মাচ। আমাকে রেকর্ডিংটা অফ করে